প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিশ্বের যে প্যান্ডেমিক, যে করোনার যুগে আমরা এখন শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না, তাই বাধ্য হয়ে আমরা আজকে অনলাইন ক্লাস করছি। আজকে আমি ডক্টর মোহাম্মদ ফারুক আহমদ, সহযোগী অধ্যাপক রসায়ন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, আজকে তোমাদের সামনে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আমি আলোচনা করব। গুণগত রসায়নের পরমাণু যে মডেল, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানি যে এখন মুজিব শতবর্ষ, আমাদের শতবছর শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার ঘোষক এবং আমাদের স্বাধীনতার স্থপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলছে। আমরা ওনার জীবনী পড়ব, ওনার আদর্শ সম্বন্ধে আমরা জানবো এবং আমরা ধারণ করব। আমরা ওনার জীবনের যে কীর্তি, যে ওনার যে কাজ, সেগুলো সম্বন্ধে আমরা বেশি বেশি করে পড়াশোনা করব, তাতে আমরা সমৃদ্ধ এবং সুনাগরিক হতে পারবো। আজকে আমাদের যে একাদশ বিজ্ঞানের প্রথম পত্রে যে ক্লাস আমরা দেখতে পাচ্ছি যে গুণগত রসায়নের পরমাণু মডেল। পরমাণু মডেল বলতে আমরা দুইটা মডেল আমরা পড়াবো। একটা হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, অপরটি হলো নিলস বোরের পরমাণু মডেল। আমি ডক্টর মোহাম্মদ ফারুক আহমদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। তো আজকে আমরা যে ক্লাসে যে শিকন ফল বলবে, আমরা যে জানতে পারবো ক্লাস শেষে, সেগুলি হচ্ছে পরমাণুর মূল কণিকা সম্পর্কে আমরা জানবো, আপেক্ষিক পারমাণবিক ভর ও আলফা কণা সম্বন্ধে জানতে পারবো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে জানবো, রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষাটা সম্পর্কে জানবো, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি জানবো, এই মডেলের সাফল্য সীমাবদ্ধতা সম্পর্কে জানবো, নিলস বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি আমরা জানবো, এর সফলতা এবং এর সেই সীমাবদ্ধতাগুলি আমরা আলোচনা করব এবং রাদারফোর্ড ও নিলস বোরের পরমাণু মডেলের তুলনা করতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটে চিত্র দেখা যাচ্ছে, জে থমসন, গোল্ডস্টাইন এবং রাদারফোর্ড। এই তিনজন বিজ্ঞানী অবিস্মরণীয় আছেন যে পরমাণুর যে মূল কণিকাগুলি, এর মধ্যে যে স্থায়ী মূল কণিকা, সেগুলি আবিষ্কার রেখেছে। আমরা জানি পরমাণুর মূল কণিকা তিন প্রকার। একটি হলো স্থায়ী মূল কণিকা, দ্বিতীয় হলো অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী তিন কণিকার মধ্যে আমরা জানি যে কী কী আছে। এই যে আমরা চার্টে আমরা দেখছি, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রন চার্জ নিরপেক্ষ। তারপরে আমাদের ভর আমাদের আছে, ইলেকট্রনের ভর নাই বললে চলে। প্রোটনের ভর সাধারণত 1.672 গুণ 10⁻14, কিন্তু নিউট্রনের ভরও প্রোটনের কাছাকাছি আছে। তারপরে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর একেবারেই কম, 1837 ভাগের 1 ভাগ। কিন্তু যে প্রকৃত চার্জ আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের 1.6 গুণ 10⁻19, ঠিক তেমনি প্রোটনের ভর হলো প্লাস 1.6 গুণ 10⁻19। পরবর্তী আমরা অস্থায়ী যে মূল কণিকা আছে সেগুলির মধ্যে যেমন আছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন। কম্পোজিট কণা হলো আলফা কণা এবং ডিউটেরন। এখানে আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করানো হয়, তাহলে যে হিলিয়ামের দ্বিধনাত্মক আয়ন পাওয়া যায়, সেটাই হলো আমাদের আলফা কণা। পরমাণুর আমরা দেখতে পাই যে পরমাণুর ক্ষেত্রে যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আমরা এই যে একটা চার্টে দেখতে পাচ্ছি যে এখানে আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি আমরা পড়তে যাই। যদি দুই বা ততোধিক পরমাণুর মধ্যে যদি প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রন ভিন্ন হয়, তাহলে ভর সংখ্যা ভিন্ন হয়, এই জন্য আমরা তাকে বলে আইসোটোপ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বনের দুইটা পরমাণু আছে, তার পারমাণবিক সংখ্যা 6 একই আছে, কিন্তু এখানে নিউট্রন সংখ্যা ভিন্ন জন্য ভর 12 হয়ে গেছে এবং আর 14 হয়েছে। আমরা জানি যে একটা যে কোনো একটা পরমাণুর বাম পাশের নিচে থাকে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এবং বাম পাশের উপরে থাকে আমাদের ভর সংখ্যা, প্রোটন এবং নিউট্রন সংখ্যা। দ্বিতীয় হলো আইসোবার, দুইটা বা ততোধিক পরমাণুর যদি আমাদের যে ভর একই হয় কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাহলে আইসোবার। আমরা এখানে দেখতে পাই যে আর্গন এবং যে ক্যালসিয়াম, তাদের প্রোটন সংখ্যা ভিন্ন মানে পারমাণবিক সংখ্যা ভিন্ন, কিন্তু তাদের ভর 14, দুইটা একই। আইসোটোন, দুই বা ততোধিক পরমাণু যদি কী হয়, তাদের নিউট্রন সংখ্যা একই হয়, ফলে পরমাণু দুইটাও ভিন্ন পরমাণু এবং ভর সংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন একই। যেমন এখানে হাইড্রোজেনে আমরা যে দেখি ডিউটেরিয়াম এবং যে হিলিয়াম, দুইটারই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে নিউট্রন এখানে কটা করে, একটা করে আছে, সেই জন্য এটা হলো আইসোটোন। তাহলে আমরা জানবো আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি আমরা জানবো। এখানে আমরা নিচের চিত্র আমরা দেখি যে কার্বনের তিনটে চিত্র আছে। কার্বন সবগুলিরই আমাদের পারমাণবিক সংখ্যা হলো 6,
নিউক্লিয়াসের ভিতরে 6টা প্রোটন আছে, কিন্তু নিউট্রন প্রথমটাতে নিউট্রন আছে এখানে 7টি, দ্বিতীয়টাতে আছে প্রথমটাতে নিউট্রন 6টি, এই জন্য পরমাণু সংখ্যা 12, দ্বিতীয়টিতে নিউট্রন হলো 7, সেই জন্য পরমাণু সংখ্যা কার্বন হয়ে গেছে 13, তৃতীয় কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা 8। তাহলে দেখা গেলো যে নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা এগুলো 3টা আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? যখন একাধিক পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা একই হয় কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্নের কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। এখানে আমরা দেখতে পাই যে এই যে এখানে একটা আমাদের চিত্র আছে, এটার নিচে লেখা আছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। আমরা এই পরীক্ষাটা আজকে শিখবো যে রাদারফোর্ড যে তার মডেল দেন, সেই মডেল দেন যেই পরীক্ষা থেকে, সেটা হলো রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা। আলফা কণা সম্বন্ধে আমরা জেনেছি যে আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এখানে আমরা কি দেখতে পাই যে আলফা কণা উচ্চ রেডিয়াম, তেজস্ক্রিয় রেডিয়াম থেকে আমরা আলফা কণা পাই। এই আলফা কণাগুলি কোথায় পড়তেছে? স্বর্ণের পাতে পড়তেছে। তারপরে চারপাশে একটা জিঙ্ক সালফারযুক্ত প্রলেপ আছে আমাদের এখানে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আছে এখানে উপকরণ কী কী 3টা জিনিস আছে। এখানে স্বর্ণের পাত আছে, আমরা দেখছি স্বর্ণের এই যে হলুদ কালারটা হলো স্বর্ণের পাত। তারপর চারদিকে আছে আমাদের কি জিঙ্ক সালফারযুক্ত পর্দা। আলফা কণা হচ্ছিল তেজস্ক্রিয় রেডিয়াম। তারপরে আলফা কণাগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেছে। ম্যাক্সিমাম আলফা কণা কোথায় চলে যাচ্ছে? স্বর্ণপাত ভেদ করে সরাসরি আমাদের জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ে আমাদের এখানে প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। এখানে আমরা এই যে আলফা কণা পরীক্ষার চিত্রগুলো আমরা দেখতে পাই। প্রথম চিত্রে আমরা কী দেখছি? আলফা কণা উৎস, এই যে আলফা কণা উৎস থেকে আলফা কণা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফারের উপর পড়ছে। ম্যাক্সিমাম আলফা কণায় আমাদের সরাসরি চলে গিয়ে জিঙ্ক সালফারের উপর পড়তেছে। কিছু কিছু আলফা কণা কী হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে ব্যাকে যাচ্ছে। নিচের চিত্রটাতে আমরা কী দেখছি? কিছু কিছু আলফা কণা আমাদের এই যাত্রাপথে ব্যাকে যাচ্ছে। আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা সরাসরি আমাদের স্বর্ণপাতের উপর পড়ে। তারপরে কি হচ্ছে? আমাদের স্বর্ণপাতের উপর পড়ে আবার এই যে স্বর্ণপাতের উপর পড়তেছে, পড়ে আবার উচ্চস্থলে ফিরে যাচ্ছে। আর এখানে উপরে এই যে চিত্রটা 2 নম্বর যে চিত্রটা আছে, যে ম্যাক্সিমাম কণায় আমাদের আলফা কণা, আমাদের জিঙ্ক সালফাইড আলফা কণাগুলি কী হচ্ছে? স্বর্ণপাতকে ভেদ করে চলে যাচ্ছে। এই যে কণা এখানে আমাদের কী কী ছিল? আমাদের এখানে আলফা কণা উৎস ছিল, এখানে স্বর্ণের পাত ছিল এবং এখানে জিঙ্ক সালফাইড পর্দা ছিল। ম্যাক্সিমাম আমাদের আলফা কণাগুলি স্বর্ণপাত ভেদ করে সরাসরি জিঙ্ক সালফাইডে পড়েছে। এখানে কী সিদ্ধান্ত আমরা নিতে পারি? যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তসমূহ: পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই জন্যই আলফা কণাগুলি সরাসরি স্বর্ণপাতকে ভেদ করে আমাদের জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়েছে। পরমাণুর কেন্দ্রে এমন একটি ধনাত্মক অংশ আছে যা আলফা কণাকে বিকর্ষণ করে, তার চলার পথ থেকে বিচ্যুত করে। তার পরমাণুর কেন্দ্রে কী আছে? একটি ধনাত্মক অংশ আছে। যেহেতু আলফা কণা ধনাত্মক, এই জন্যই ওরা কী করে আরেকটা ধনাত্মক কণার কাছাকাছি যাওয়ার সময় এরা কী হয়? বিচ্যুতি হয়ে যাত্রাপথ থেকে সরে গেছে। পরমাণুর মধ্যে একটি ক্ষুদ্র অঞ্চলে আলফা কণার সমধর্মী ধনাত্মক চার্জ বিদ্যমান, একে আমরা নিউক্লিয়াস বলা হয়। ভারী নিউক্লিয়াসের আয়তন, পরমাণুতে যে ভারী নিউক্লিয়াসটা আছে আলফা কণার যে আয়তনের তুলনায় একেবারেই নগণ্য বলা হয়েছে, যা বা তার সামগ্রিক যে একটা পরমাণুর আয়তন, সেই আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন একেবারেই নগণ্য। সেটা কোথা থেকে পেয়েছি? যে আমরা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে পেয়েছি। রাদারফোর্ড এই পরীক্ষা করেছে। ফাঁকা স্থানের নগণ্য ভরে ইলেকট্রন থাকে। তাহলে এই যে পরমাণুর যে এই বিশাল ফাঁকা জায়গা, সেখানে কে থাকে? একেবারেই নগণ্য ভরের ইলেকট্রনগুলি বিরাজ করে। আমরা এখানে ছবি কি দেখতে পাচ্ছি? রাদারফোর্ডের যে পরমাণু মডেল দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা ধনাত্মক অংশ প্রথম চিত্রে দেখতে পাচ্ছি, তার চারপাশে ঋণাত্মক ইলেকট্রন ঘুরতেছে। আর এদিকে কি দেখছি? আমরা এখানে যে কালারফুল যে বলগুলি আছে, একটা কমলা কালার, একটা এখানে আমাদের আছে সবুজ কালার, এই দুটো নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর চারপাশে যে ঘুরতেছে নীল বলগুলি, সেগুলি আমাদের ইলেকট্রন। আমরা কি দেখি? রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি? এখানে পরমাণু সৌরজগতের মতো। রাদারফোর্ড বলেছেন যে পরমাণু সৌরজগতের মতো, সৌরজগতের মানে গ্রহ থাকে, সূর্যের চারপাশে গ্রহগুলি করে, তেমনি পরমাণু তো নিউক্লিয়াসের চারপাশে আমাদের ইলেকট্রনগুলি ঘুরে। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াস থাকে। তারপরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং প্রোটন ও নিউট্রনে পরমাণুর সমস্ত ভর, ইলেকট্রনের ভর নাই বললেই চলে। পরমাণুতে আধান নিরপেক্ষ, মানে পরমাণুতে যতটি ধনাত্মক প্রোটন থাকে ঠিক ততটি ঋণাত্মক ইলেকট্রন চারপাশে ঘুরে, এই জন্য আধান থাকে না, চার্জ নিরপেক্ষ থাকে। 4 নম্বরটা হলো পরমাণুতে 2টি বল কাজ করে, একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বিমুখী বল।
কটা বল? 2টি বল কাজ করে পরমাণুতে, যে ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াসের মধ্যে হলো কেন্দ্রমুখী বল, আর ইলেকট্রন ঘূর্ণনের কারণে বাইরের দিকে স্পর্শ করার যে বল এটাকে কেন্দ্রাতিক বল বা কেন্দ্রবিমুখী বল বলে। এই দুইটা বল পরস্পর সমান বলেই ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না, আবার ইলেকট্রনগুলি পরমাণু ছেড়েও চলে যায় না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য, কী কী সফলতা? পরমাণু গঠন সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাই। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস উপস্থিতি সম্পর্কে নিশ্চিত ধারণা আমরা পেয়ে থাকি রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। পরমাণু যে আধান নিরপেক্ষ সেটা ব্যাখ্যা করা যায়, কারণ এখানে ধনাত্মক ইলেকট্রন এবং ধনাত্মক প্রোটন নিউক্লিয়াসে থাকে, তার যে সংখ্যা, আবার ঋণাত্মক ইলেকট্রনগুলি যে বাইরের চারপাশে ঘুরে তাদের সংখ্যা পরস্পর সমান বলে আধান নিরপেক্ষ ব্যাখ্যা করতে পারি। তারপরে কিছু ত্রুটি বা সীমাবদ্ধ রয়েছে রাদারফোর্ডের স্টুডেন্টরা। কী কী আছে তোমরা জানবে যে পরমাণু সৌরজগতের মতো, এই যে বলাটা, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু এখানে দেখা গেছে যে চারপাশে যে ইলেকট্রনগুলি ঘুরে তারা পরস্পরকে বিকর্ষণ করে। তারপরে বলছে যে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বরঞ্চ মহাকর্ষীয় বল, আকর্ষণ বল বিদ্যমান। ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। ম্যাক্সওয়েল একজন বিজ্ঞানী, উনি তত্ত্ব অনুযায়ী বলছে যে বৃত্তাকার, এই যে নিচে চিত্রটা আছে, বৃত্তাকার পথে যদি কোনো চার্জযুক্ত কণা যদি কী করে পরিভ্রমণ করে, তাহলে সে চার্জ হ্রাস করতে করতে, ব্যাসার্ধ হ্রাস করতে করতে একসময় কেন্দ্রে পড়তে হবে। কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমাদের রাদারফোর্ড পরমণ্ডলে ঘটে না। তাহলে এখানে ম্যাক্সওয়েলের যে আমাদের যে তত্ত্ব, সেই তত্ত্ব ব্যাখ্যা করা যায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, এটা হলো নিলস বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরবর্তীতে যে বিজ্ঞানী এসেছেন ওনার নাম নিলস বোর, উনি আরও উন্নত ধরনের পরমাণু মডেল উপস্থাপন করেছেন। কেমন করেছেন উনি বলছে যে আমরা এখানে চিত্রে কী দেখতে পাই যে মাঝে নিউক্লিয়াসের মধ্যে কী আছে, নিউট্রন দেখা যাচ্ছে, এবং এখানে কী দেখা যাচ্ছে, প্রোটন দেখা যাচ্ছে, নিউক্লিয়াসগুলো কেন্দ্র গঠন করছে, আর চারপাশে ইলেকট্রনগুলি কী করছে, বিভিন্ন একাধিক বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে নিলস বোর পরমাণু মডেল। আবার নিচের চিত্রে আমরা কি দেখি যে ঠিক যে কেন্দ্রে যে আছে, যে একটা বড় একটা লাল আকৃতি আছে, সেটা হলো আমাদের নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন থেকে, আর চারপাশে বিভিন্ন কক্ষপথে আমাদের ইলেকট্রন ঘুরতেছে। তাইলে আমাদের নিলস বোর শিক্ষার্থীরা কী ধরনের আমাদের যে পরমাণু উপস্থাপন করেছে, কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দিয়েছেন। তার মানে নিলস বোর বলেছেন যে পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলি কতগুলি অনুমোদিত কক্ষপথ বা শক্তি স্তরে অবস্থান করে পরমাণু নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। তার মানে নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথ, যেই কক্ষপথে ইলেকট্রন থাকে তার শক্তি নির্দিষ্ট। এই অবস্থায় একটা কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। দ্বিতীয়টা কি বলছে, কৌণিক ভরবেগ। একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। তাহলে কার কৌণিক ভরবেগ? ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করেছেন mvr, কৌণিক ভরবেগ। m = একটা ইলেকট্রনের মাস, v = তার ভ্যালোসিটি বেগ, r = তার ব্যাসার্ধ বা রেডিয়াস, n = n = কক্ষপথের সংখ্যা, h হলো প্লাঙ্কের ধ্রুবক, নিচে প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে, বাই 2π, এটা একটা ধ্রুবক মান। তাহলে কী নির্ণয় করা যায় যে নিলস বোর তার যে মডেলের মাধ্যমে এখানে উনি উপস্থাপন করেছেন যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। শক্তি শোষণ বা বিকিরণের ধারণা 3 নাম্বার, একটা যুগান্তর একটা ধারণা। নিলস বোর বলেছেন যে পরমাণু যখন একটা কক্ষপথ থাকে, সে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, নিম্ন শক্তি স্তরে যেতে পারে। কে যেতে পারে শিক্ষার্থীরা? ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে। এই সময় সে যে বর্ণালী দিবে সেটাকে বলে শোষণ বর্ণালী। আবার একটা ইলেকট্রন যদি লাফ দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সেই শক্তি বিকিরণ করবে বা ছেড়ে দিবে। এই সময় যে বর্ণালী দিবে সেটা হলো বিকিরণ বর্ণালী। তার মানে বর্ণালীর ধারণা কে দিয়েছে? আমাদের নিলস বোর তার পরমাণু মডেলে দিয়েছে। শিক্ষার্থীরা, এই নিলস বোর আমাদের রাদারফোর্ড মডেলের থেকে আর একটু উন্নত ধরনের কি পরমাণু মডেল উপস্থাপন করেছেন। তার সফলতাগুলি, আমাদের নিলস বোরের পরমাণু মডেলের সফলতাগুলি হলো স্থির শক্তি স্তর বা কক্ষপথের ধারণা। ইলেকট্রনগুলি স্থির শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে বলছে বর্ণালী ধারণা, যে পারমাণবিক বর্ণালী কেন সৃষ্টি হয় সেটা সম্বন্ধে উনি ধারণা দিয়েছেন। একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে বা শক্তি স্তরে থাকে সেই কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করা যায় বোর পরমাণু মডেলের মাধ্যমে।
ওই কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করা যায় এবং একটা ইলেকট্রন যদি লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে বা নিম্ন শক্তি স্তরে যায় তাহলে যে বর্ণালী তৈরি সে বর্ণালীকে কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এবং এখানে একটা ধ্রুবক আছে রিডবার্গ ধ্রুবক, যার মান হলো 109,678 এই রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা গিয়েছে আমাদের বোর পরমাণু মডেলের সাহায্যে। বোর পরমাণু মডেলের তারপরে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলি আমাদেরকে পড়তে হবে শিক্ষার্থীরা। সেগুলি হলো বলা হয়েছে যে হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বোর পরমাণু মডেল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। প্রতিটি বর্ণালীর সূক্ষ্ম রেখা একাধিক রেখায় বিভক্ত হয়। তার মানে বলা হয়েছে যে বর্ণালী যখন উৎপন্ন করে তখন এই বর্ণালীগুলিকে আর যদি একটা উন্নত যদি আমাদের বর্ণালীমিতিক যন্ত্রে যদি আমরা দেখি তাহলে দেখি যে প্রত্যেকটা বর্ণালী রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এরা চুম্বকের প্রভাবে যখন একাধিক রেখায় বিভক্ত তখন আমরা জিম্যান প্রভাব, আর যখন বিদ্যুতের প্রভাবে যখন একটা বর্ণালী রেখায় একাধিক রেখায় বিভক্ত তখন স্টার প্রভাব। এই প্রভাবগুলি আমাদের এখানে ব্যাখ্যা করতে পারে নাই, বোর পরমাণু মডেল ব্যর্থ হয়েছে। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি অনুযায়ী একই সময়ে পরমাণু ইলেকট্রনের ভর এবং ব্যয় নির্ণয় করা যায় না, কিন্তু এখানে বোর পরমাণু মডেল এমবি আর ভরবেগ নির্ণয় করছে, সেটা ত্রুটি রয়েছে। তারপরে বলছে যে বর্ণালী রেখার যে তীব্রতা সেটা বোর পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারে না। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা অনেক সময় আসতে পারে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমরা জানি যে রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে মিল আছে। পরমাণু কেন্দ্রে সকল ধনাত্মক আধান ও ভর কেন্দ্রীভূত থেকে এটা রাদারফোর্ড পরমাণু বলছে, বোর পরমাণু মডেলও বলেছে। ধনাত্মক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে আবর্তন করে। আবার এটা উভয় ক্ষেত্রে বলেছে, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কোথায় থাকে, বৃত্তাকার পথে আবর্তন করে কাকে, নিউক্লিয়াসকে। এটা উভয় মডেলেই বলা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেল রেখা বর্ণালীর উৎপত্তি এবং ব্যাখ্যা করতে পারে না, কিন্তু এক্ষেত্রে বোর পরমাণু মডেল সফল, সে রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে। হাইড্রোজেন পরমাণু বর্ণালীকেও ব্যাখ্যা করা যায় না কোনটা হতে, রাদারফোর্ডের দ্বারা, কিন্তু হাইড্রোজেন যে বর্ণালী তৈরি করে লাইমেন সিরিজ, বামার সিরিজ, এই সিরিজগুলোকে, এই বর্ণালী সিরিজগুলোকে বোর পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ড পরমাণু মডেল বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, কিন্তু এখানে একটু আছে, এখানে হবে যে বোর পরমাণু মডেল বলা হয়েছে যে প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদের উপর প্রতিষ্ঠিত। আবার বলি, রাদারফোর্ডের পরমাণু মডেল ছাত্রীরা সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, সেখানে আমাদের বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করতে পারে না, কারণ ম্যাক্সওয়েলের অনুযায়ী আমাদের রাদারফোর্ডে কী করতে পারে না, পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করতে পারে না, কিন্তু পরমাণুগুলো বোর পরমাণু মডেল অনুযায়ী স্থির সুস্থিত কী আছে, শক্তি স্তরে আছে বলে তাদের সুস্থিতি ব্যাখ্যা করা যায়। কার মধ্যে, আমাদের বোর পরমাণু মডেল। দুইটা তুলনা করলে আমরা দেখি যে বোর পরমাণু মডেল অনেক উন্নত পরমাণুর গঠন বা মডেল আমাদের সামনে উপস্থাপন করেছে। সবচেয়ে অপেক্ষাকৃত উত্তম হলো কোনটা, বোর পরমাণু মডেল। এখানে চিত্র আছে শিক্ষার্থীরা, বোর পরমাণু মডেলে কি বা ডান পাশের চিত্র হলো বোর পরমাণু মডেল। এখানে কি হচ্ছে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে। আর রাদারফোর্ড পরমাণু মডেলে কি আছে, যে এখানে চারদিকে ঘুরতেছে। এখানে কক্ষপথের ব্যাসার্ধ নিয়ে কোনো কথা বলা নেই, যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে পরিবহন করতেছে। আমরা দুটো চিত্র দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটা ফলো করেছো। আজকে আমরা যে আলোচনা করলাম যে পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড মডেল, দুটোর সম্বন্ধে আমরা ডিটেলস পড়েছি। আশা করি তোমরা নোট ডাউন করেছো এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা যদি আশা করি ভালো মতো পড়াশোনা করবে এবং কমেন্ট বক্সে তোমরা লিখবে। আর রসায়ন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং আমি বলবো যে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা যারা আগ্রহী হবে, সময় দিবে, রসায়ন ভালো মতো পড়বে, তোমরা অনেক ভালো বুঝবে এবং অনেক আনন্দ পাবে রসায়ন পড়তে গিয়ে। এবং রসায়ন এমন একটা সাবজেক্ট যেটা কেরিয়ার বিল্ড আপের জন্য অত্যন্ত ভালো। বিজ্ঞানে তুমি যে শাখায় পড়ো না কেন, রসায়ন তোমাকে পড়তেই হবে এবং জীবনের প্রত্যেকটা অংশেই রসায়ন জড়িত আছে। এই জন্য রসায়নকে তোমরা ভালোবাসবে, পড়বে। ক্লাসগুলি ইনশাল্লাহ অনেক ভালো হবে, আমরা তোমাদেরকে অনেক ভালোভাবে পড়ানোর চেষ্টা করবো। সবাই তোমায় ভালো থাকো। এই করোনার বিশ্বায়নের যুগে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।